পিডিএফ দেখা যাচ্ছে? জি স্যার। গত ক্লাসে আমরা গেইনের ইকুয়েশন দেখছিলাম, স্মল সিগন্যাল গেইন কোএফিশিয়েন্ট কে যেটাকে বলছি আমরা, ওইটার থ্রেশহোল্ড কন্ডিশনে ইকুয়েশনটা আমরা দেখছিলাম যে গামা প্লাস 1/2L লন অফ 1/r1r2 এইটা ছিল। তো গামা হচ্ছে আমরা বলছিলাম যে যত রকমের লস আছে আমাদের সিস্টেমে, আমরা 5 রকমের লস দেখছি। তো সবগুলো লসকে আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। তো এটা হচ্ছে গামা। আর 1/2L লন অফ 1/r1r2 এটা হচ্ছে আমাদের লেজিং এর আউটপুটটা, ইউজফুল আউটপুট যেটা, এইটা। এখন আমরা যে আগে যে ক্যালকুলেশনটা করছি ওই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে স্টিমুলেশন যে হচ্ছে, স্টিমুলেশন সব সময় এক্সাক্ট একটা ফ্রিকোয়েন্সিতে হচ্ছে, কিন্তু আলটিমেটলি সব সময় কি একটা মানে এক্স্যাক্টলি সেম ফ্রিকোয়েন্সিতে স্টিমুলেশন হয় না, বা অ্যাটমের ট্রানজিশনটা একদম এক্স্যাক্টলি সেম ফ্রিকোয়েন্সিতে হয় না। যার ফলে আমরা একদম স্পাইক মানে ইমিশন কার্ভে একদম স্পাইক না পেয়ে এরকম বেল শেপ কার্ভ পাওয়া যায়, যে ট্রান্সমিশন কার্ভে এরকম একটা বেল শেপ পাওয়া যায়, ইমিশন কার্ভে এরকম বেল শেপ পাওয়া যায়। মানে হচ্ছে একদম রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির আশেপাশে একটা স্প্রেড থাকে, তার ফ্রিকোয়েন্সি স্প্রেড থাকে। তো এই যে কার্ভটা, এটাকে বলা হয় লাইন শেপ কার্ভ। এটাকে জি মিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটাকে বলা হয় লাইন শেপ ফাংশন অর ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটি কার্ভ। তো এটা যেহেতু ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটি কার্ভ, সো এই কার্ভের মধ্যে আমি যদি একটা স্মল এরিয়া নেই, ওইটা তাহলে কি মিন করবে, একটা প্রবাবিলিটি মিন করবে। তো আমি যদি জি মিউ ডি মিউ মানে হচ্ছে এই জায়গায় ডি মিউ পরিমাণ যদি আমরা একটা স্মল পোর্শন কাটি, তাহলে এইটা মিন করবে কি, তাহলে জি মিউ ডি মিউ হচ্ছে probability that a given transition between two energy levels will result in the emission or absorption of a photon having frequency between mu and mu del mu। তাহলে এটা জি মিউ ডি মিউ এটা হচ্ছে কি একটা প্রবাবিলিটি মিন করতেছে। কিসের প্রবাবিলিটি? ট্রানজিশনের, একটা গিভেন ট্রানজিশনের কারণে যে ইমিশন অথবা অ্যাবজর্পশন অফ লাইট হবে, ওইটা হচ্ছে ওইটার ফ্রিকোয়েন্সি মিউ এবং মিউ প্লাস ডি মিউ এইটার মধ্যে থাকবে। এইটার প্রবাবিলিটি মিন করতেছে আমাদের জি মিউ ডি মিউ। তো এই কার্ভটাকে, যে এই লাইন শেপ কার্ভগুলোকে সবসময় নর্মালাইজ করা হয়। নর্মালাইজ করা হয় যাতে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করলে এটার টোটাল এরিয়া যাতে 1 হয়, ওইভাবে এটাকে নর্মালাইজ করা হয়। তো আগে আমরা যে স্মল সিগন্যাল গেইনের ইকুয়েশনটা বের করছিলাম এই জায়গার মধ্যে, যে এই জায়গার মধ্যে আমরা যে অ্যাবজর্পশন থেকে কনসিডার করে দেখছিলাম যে একটা কেসে এই টার্মটা যখন পজিটিভ হয় তখন আমরা গেইন পাই। তো এই গেইনের ইকুয়েশন বের করছিলাম আমরা, স্মল সিগন্যাল গেইন কোএফিশিয়েন্ট, এটা ছিল কি n2 minus g2 by g1 n1 b21 h mu21 n by c। তো এই জায়গার মধ্যে আমরা হচ্ছে লাইন শেপটাকে কনসিডার করি নাই। তো এখন এই গেইন কোএফিশিয়েন্টের সাথে যদি আমরা লাইন শেপটাকে কনসিডার করি, তাহলে এই ইকুয়েশনের সাথে আমরা জি মিউটাকে মাল্টিপ্লাই করে দিব। তো এখন লাইন শেপটাকে কনসিডার করার ফলে কে মিউ এস এটা একটা ফাংশন অফ মিউ। তো এটাকে আমরা বলতেছি কি n2 minus g2 by g1 n1 b21 h mu s n by c। এইটুক ছিল আগে, এখন লাইন শেপের কারণে জাস্ট এই টার্মটা দিয়ে মাল্টিপ্লাই হবে জি মিউ এস। তো এটা হচ্ছে উইথ লাইন শেপ কনসিডার স্মল সিগন্যাল গেইন কোএফিশিয়েন্ট। এখন এই যে লাইন শেপ কার্ভটা, এটা স্প্রেড কতটুকু হবে, এটা হচ্ছে তিনটা ব্রোডেনিং মেকানিজমের উপর ডিপেন্ড করে। লাইন শেপ জি মিউ ডিপেন্ডস অন ব্রোডেনিং মেকানিজম। একটা হচ্ছে ডপলার ব্রোডেনিং, এইটা আমরা অলরেডি পড়ে আসছি। আর বাকি দুইটা হচ্ছে, একটা হচ্ছে কলিশন অর প্রেসার ব্রোডেনিং, আর একটা হচ্ছে ন্যাচারাল অর লাইফ টাইম ব্রোডেনিং। ডপলার ব্রোডেনিং কোনটা? এটা হচ্ছে যে গ্যাস লেজারে আমরা যেটা দেখছিলাম, যে অবজার্ভড ফ্রিকোয়েন্সি, অবজারভারের সাপেক্ষে অ্যাটমের যে মোশনের কারণে, ডিফারেন্ট ডিরেকশনে মোশনের কারণে যে অবজারভার যে রেকর্ড করে ফ্রিকোয়েন্সিটা, ওইটা ডিফারেন্ট মনে হয়। তো এইটার কারণে যে ব্রডেনিং, ওইটাকে আমরা বলছিলাম ডপলার ব্রডেনিং। তো মিউ প্রাইম এটা ইকুয়ালস টু হবে মিউ 1 প্লাস মাইনাস vx বাই c। যে জায়গায় vx টা কি ছিল, যে ভেলোসিটি অফ দ্য অ্যাটম অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য টিউব অ্যাক্সিস, মানে অবজারভেশনের ডিরেকশনে তার রিলেটিভ ভেলোসিটিটা।
As far as the observer is concerned, the collection of atoms will be emitting at a range of different resonant frequency, resulting in a broadening of the emission line shape. যার ফলে কি হবে, একটা পার্টিকুলার স্প্রেড পাবো আমরা। তো এই স্প্রেডটাকে বলা হচ্ছে ডপলার ব্রডেনিং। তো ডপলার ব্রডেনিং ক্ষেত্রে আবার আমরা দেখছি যে হাফ এম বি এক্স স্কোয়ার ইকুয়ালস টু হাফ কেটি, যেখানে এম হচ্ছে অ্যাটমিক মাস। তো এটা থেকে ফুল উইথ হাফ ম্যাক্সিমাম এফ ডব্লিউ এইচ এম, এটা হচ্ছে যে রুট ওভার টি এ প্রপোর্শনাল হয়। তো এই ডপলার ব্রডেনিংটা হচ্ছে ডমিনেন্ট ইন গ্যাস লেজার। এটা গ্যাস লেজারের স্পেকট্রাম পড়ার সময় আমরা দেখছি যে শুধুমাত্র ডপলার ব্রডেনিংটাই আলোচনা করা হয়েছে, কারণ হচ্ছে কি গ্যাস লেজারের ক্ষেত্রে ডপলার ব্রডেনিংটাই হচ্ছে সবচেয়ে ডমিনেন্ট থাকে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে কলিশন ব্রডেনিং। কলিশন ব্রডেনিং নাম থেকেই বোঝা যাচ্ছে যে কলিশনের কারণে যে ব্রডেনিংটা হয় ওইটাকে বলা হচ্ছে কলিশন ব্রডেনিং। এটা সাধারণত হয় যদি পার্টিকেলের মাস বেশি থাকে, পার্টিকুলার মাস যদি বেশি থাকে তাহলে ওইটার সাথে কলিশন বেশি হয়। আর কলিশন হইলে যে লাইট যেটা ইমিটেড হবে, যে ফোটন ইমিটেড হবে, ওইটা হচ্ছে আমরা কোহেরেন্ট ফোটন চাচ্ছি। তো একদম এক্স্যাক্টলি কোহেরেন্ট না থেকে তার ফেজ সামান্য চেঞ্জ হয়ে যায়, যার ফলে একটা ব্রডেনিং হয়, ওইটাকে বলা হয় কলিশন ব্রডেনিং। দ্য হায়ার দ্য প্রেসার এন্ড টেম্পারেচার, মানে প্রেসার এবং টেম্পারেচার যদি বেশি হয় তাহলে আমরা ইজিলি বুঝছি যে কলিশনটাও বেশি হবে। The higher the pressure and temperature of the gas, the more frequently will the atoms suffer collisions and the greater will be the spectral broadening. তো প্রেসার যত বেশি থাকবে টিউবের মধ্যে, টেম্পারেচার যত বেশি থাকবে, কলিশন ব্রডেনিংটা তত বেশি হবে। আর ন্যাচারাল ব্রডেনিং হচ্ছে কি, ন্যাচারাল ড্যাম্পিং এর কারণে যে ব্রডেনিং হয়, যে একটা যে কোনো অসিলেশন আমরা জানি ন্যাচারালি এক্সপোনেনশিয়ালি কি করে, একটা পার্টিকুলার টাইমের পরে ডিকে করে। তো এই এক্সপোনেনশিয়াল ডিকে এর কারণে যে ব্রডেনিংটা হয়, যে এক্সপোনেনশিয়াল ড্যাম্পিং শর্টেন দ্য ওয়েভ ট্রেন এন্ড প্রডিউসেস এ ব্রডেন্ড স্পেকট্রাল লাইন। তো এটাকে বলা হচ্ছে ন্যাচারাল ড্যাম্পিং। আবার ব্রডেনিং কে আমরা দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি সব রকমের ব্রডেনিং কে। একটা হচ্ছে হোমোজিনিয়াস ব্রডেনিং আর একটা হচ্ছে ইনহোমোজিনিয়াস ব্রডেনিং। হোমোজিনিয়াস ব্রডেনিং হচ্ছে কি, যে যেই ব্রডেনিং মেকানিজমের ক্ষেত্রে যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা সেম থাকে, মানে সবগুলো ট্রানজিশনের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সেম থাকে, ওইটাকে বলা হয়, মানে ওভারঅল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সেম থাকে, ওইটাকে বলা হয় হোমোজিনিয়াস ব্রডেনিং। তো এইটার একটা টাইপ হচ্ছে কলিশন ব্রডেনিং, যেটা আমরা পড়ে আসছি, ওইটাতে হোমোজিনিয়াস ব্রডেনিং হয়। আর ইনহোমোজিনিয়াস ব্রডেনিং কোনটা, যেটাতে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা স্লাইটলি ডিফারেন্ট থাকে, ওইটা হচ্ছে ইনহোমোজিনিয়াস ব্রডেনিং। এটা একটা ক্যাটাগরি হচ্ছে ডপলার ব্রডেনিং। তো এটা যদি আমরা কার্ভটা দেখি, হোমোজিনিয়াস আর ইনহোমোজিনিয়াস এর আউটপুট স্পেকট্রামটা দেখলে ক্লিয়ার হবে। এই ফিগারটা দেখা যাচ্ছে? হ্যালো, জি জি স্যার। স্যার দেখা যাচ্ছে। দেখো এইটা হচ্ছে হোমোজিনিয়াস ব্রডেনিং এর কার্ভ আর এটা হচ্ছে ইনহোমোজিনিয়াস ব্রডেনিং এর। তো হোমোজিনিয়াস ব্রডেনিং এর ক্ষেত্রে আমরা বলছি কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা সেম থাকে, দেখো এইখানে একটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। আর ইনহোমোজিনিয়াস ব্রডেনিং এর ক্ষেত্রে এই জায়গার মধ্যে অনেকগুলা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এরকম অনেকগুলো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থাকে। তো আউটপুট স্পেকট্রাম যদি আমরা রেকর্ড করি তাহলে হোমোজিনিয়াস ব্রডেনিং এ দেখা যায় যে আউটপুট স্পেকট্রামে একটা মাত্র রেজোন্যান্ট পিক থাকে। আর ইনহোমোজিনিয়াস ব্রডেনিং এ আউটপুট স্পেকট্রামে দেখা যায় যে মেজর পিক একটা থাকে আর তার পাশে কিছু স্লাইড পিক থাকে। তো এটা হচ্ছে একটা ইনহোমোজিনিয়াস ব্রডেনিং এর আউটপুট স্পেকট্রাম, আর এটা হচ্ছে হোমোজিনিয়াস ব্রডেনিং এর আউটপুট স্পেকট্রাম। এই স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন হোমোজিনিয়াস ব্রডেনিং, এটার যে লাইন শেপ কার্ভটা, এটা হচ্ছে লরেন্জিয়ান লাইন শেপ। হোমোজিনিয়াস ব্রডেনিং লিড টু লরেন্জিয়ান লাইন শেপ, আর লরেন্জিয়ান লাইন শেপকে এই ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যে ডেল মিউ বাই 2 পাই মিউ মাইনাস মিউ নট হোল স্কয়ার প্লাস ডেল মিউ বাই 2 হোল স্কয়ার ইনভার্স 1। যেই জায়গায় ডেল মিউ হচ্ছে এফ ডব্লিউ এইচ এম মিন করে ফুল উইথ হাফ ম্যাক্সিমাম, এইটাকে
জেনারেলি লাইন উইডথ বলা হয়, কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে এটা FW HM টা মিন করে ডেল মিউ। তো এট মিউ ইকুয়ালস টু মিউ নট মানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে, তাহলে আমরা এই ইকুয়েশন থেকে জি মিউ নট এল এটা সমান লিখতে পাবো 2/পাই ডেল মিউ। এই জায়গায় যদি মিউ ইকুয়ালস টু মিউ নট বসাই তাহলে এটা সমান পাবো আমরা 2/পাই ডেল মিউ। তো এটা হচ্ছে হোমোজিনিয়াস ব্রডেনিং এর ক্ষেত্রে লরেন্টজিয়ান লাইন শেপ। আর ইনহোমোজিনিয়াস ব্রডেনিং এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে ডপলার ব্রডেনিং মানে গ্যাস লেজারের ক্ষেত্রে এটাই হচ্ছে ডমিনেন্ট। তো ইনহোমোজিনিয়াস ব্রডেনিং এর ক্ষেত্রে লাইন শেপটা হচ্ছে গসিয়ান লাইন শেপ। আমরা ডপলার ব্রডেনিং এ দেখছি যে লাইন শেপটা ছিল গসিয়ান লাইন শেপ। তো ইনহোমোজিনিয়াস ব্রডেনিং লিড টু গসিয়ান লাইন শেপ। গসিয়ান লাইন শেপের ইকুয়েশনটা হচ্ছে এইটা, যে জি মিউ জি এটা দিয়ে গসিয়ান বোঝানো হচ্ছে যে 2/ডেল মিউ ln 2/পাই টু দি পাওয়ার হাফ এক্সপোনেনশিয়াল অফ minus ln 2 mu minus mu naught by del mu by 2 whole square। তো এই জায়গায় সিমিলার যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে এট মিউ ইকুয়ালস টু মিউ নট এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি। এটা সমান আসবে 2/ডেল মিউ ln 2/পাই টু দি পাওয়ার হাফ। তো দুইটাকে এইটা হচ্ছে যদি আমরা এক্সাক্ট ক্যালকুলেশন চাই তাহলে হচ্ছে এই দুইটা ইকুয়েশন এই ইকুয়েশনগুলো ইউজ করতে হয়, কিন্তু আমরা চাইলে এটাকে সিম্পলিফাই করতে পারি, অ্যাপ্রক্সিমেশন করতে পারি। তো বইয়ের মধ্যে ইকুয়েশনগুলো অ্যাপ্রক্সিমেশন ইউজ করে করা হয়েছে। তো যদি আমরা দুইটা ইকুয়েশনকেই এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন দুইটাকে যদি অ্যাপ্রক্সিমেশন করি তাহলে জি মিউ নট এইটা সমান আমরা লিখতে পারি 1/ডেল মিউ। তো এই 1/ডেল মিউ দিয়ে গসিয়ান লাইন শেপ লরেন্টজিয়ান লাইন শেপ মানে হোমোজিনিয়াস ইনহোমোজিনিয়াস দুইটাকেই একসাথে অ্যাপ্রক্সিমেশন করা হয়। তাহলে আমরা এই জায়গায় পাইলাম যে জি মিউ নট এটা সমান আসছে 1/ডেল মিউ। এখন পপুলেশন ইনভার্সন এন্ড পাম্পিং থ্রেশহোল্ড কন্ডিশন, আমরা যদি থ্রেশহোল্ড কন্ডিশনে পপুলেশন ইনভার্সন আর পাম্পিং পাওয়ার বের করতে চাই তাহলে স্মল সিগন্যাল গেইন কোএফিসিয়েন্ট আমরা জানি n2 - g2/g1 n1 b21 h mu n/c into g mu s। তো এই জায়গায় লাইন শিফট আমরা কনসিডার করছি। তো এই জায়গা থেকে যদি n2 - g2/g1 n1 এটা হচ্ছে আমাদের কি যে পপুলেশন ইনভার্সনটা, হায়ার এনার্জি স্টেটে লোয়ার এনার্জি স্টেট থেকে পপুলেশন কত বেশি। তো এটা হচ্ছে আমাদের পপুলেশন। তো k mu s c by b21 h mu s n g of mu s। তো এট থ্রেশহোল্ড কন্ডিশনে আমরা জানি যে স্মল সিগন্যাল গেইন যেটা k এটা সমান যে এট থ্রেশহোল্ড কন্ডিশন আমরা লিখতে পারি kth, এটা সমান আমরা বের করছিলাম কি গামা প্লাস 1/2l ln of 1/r1 r2। তো এই জায়গায় যদি আমরা এখন থ্রেশহোল্ড কন্ডিশন নেই, আমাদের উদ্দেশ্য হচ্ছে থ্রেশহোল্ড অবস্থায় যে পপুলেশন ইনভার্সন কত হবে ওইটা বের করা। তাহলে থ্রেশহোল্ড অবস্থায় যদি নেই তাহলে এই জায়গায় আমরা n থ্রেশহোল্ড যদি বের করি তো এই জায়গায় আমরা স্মল সিগন্যাল গেইন এই জায়গায় লিখবো kth গেইন কোএফিসিয়েন্ট, আর বাদ বাকি সব সেম থাকবে। এখন আইনস্টাইন রিলেশন থেকে আমরা জানি যে a21 ডিভাইডেড বাই b21 এটা হচ্ছে 8 পাই h মিউ কিউব n কিউব বাই c কিউব। তো এই জায়গা থেকে b21 বের করে যদি আমরা এই জায়গায় ইউজ করি, আবার a21 এটা হচ্ছে কি তার লাইফ টাইমের ইনভার্সের প্রপোর্শনাল রেসিপ্রোকাল। তাহলে a21 এইটা সমান লিখতে পারবো 1/tau21। সো b21 সমান পাবো c কিউব ডিভাইডেড বাই tau21 8 পাই h মিউ কিউব n কিউব। সো এই b21 এর এই ভ্যালুটা এখন আমরা এই জায়গায় বসায় দিব। তাহলে n2 - g2/g1 n1 এর থ্রেশহোল্ড এইটা সমান পাবো, এটাকে আমরা সিম্পলি বলতেছি n থ্রেশহোল্ড। তাহলে n থ্রেশহোল্ড সমান আসতেছে kth মানে গেইন এট থ্রেশহোল্ড ইনটু c tau21 8 পাই h মিউ কিউব n কিউব ডিভাইডেড বাই c কিউব h মিউ s n g মিউ s। তো এটা থেকে সিম্পলিফাই করার পর আমরা লাস্টে এইটা পাবো যে থ্রেশহোল্ড পপুলেশন এর ইকুয়েশন আর কি। তাহলে এটা সমান পাচ্ছি 8 পাই মিউ স্কয়ার kth tau21 n স্কয়ার বাই c স্কয়ার g মিউ s। এখন এই জায়গার মধ্যে জি মিউ এস এটাকে যদি আমরা অ্যাপ্রক্সিমেশন করি তাহলে এই জায়গায় কি লিখতে পারবো 1/ডেল মিউ। তাহলে এই ইকুয়েশন থেকে এখন nth টা পাবো এইটা, জাস্ট জি মিউ এস কে 1/ডেল মিউ দিয়ে রিপ্লেস করছি। তো এটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড পপুলেশন ইনভার্সন। এখন যদি লেজারের রেট ইকুয়েশন গুলো লিখি, রেট ইকুয়েশন লেখার ক্ষেত্রে আমরা কয়েকটা অ্যাজাম্পশন করে নিছি। একটা হচ্ছে যে E1 গ্রেটার দেন kT,
আরেকটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে দুইটা এনার্জি লেভেলেরই ডিজেনারেসি ফ্যাক্টরটা হচ্ছে সেম, যে জি1 ইকুয়ালস টু জি2। তো এটা যদি আমরা ধরি তাহলে আমরা রিলেশনটা জানতাম কি জি1 বি1 2 ইকুয়ালস টু ছিল জি2 বি2 1, আইনস্টাইনের রিলেশন। তো এইটা যদি আমরা ইকুয়াল ধরি তাহলে এটা থেকে আমরা পাবো যে বি12 আর বি21টা তখন সমান হবে। এখন যে আর2 যদি হয় রেট অফ পাম্পিং ইনটু লেভেল 2 এন্ড আর1 যদি হয় রেট অফ পাম্পিং ইনটু লেভেল 1, তো একটা 4 লেভেল লেজারের কথা আমরা বলতেছি, সাপোজ এই গ্রাফটা। তো এই জায়গার মধ্যে আমরা ধরছি যে রেট অফ পাম্পিং লেভেল 2 হচ্ছে আর2, আর আর1 হচ্ছে রেট অফ পাম্পিং এট লেভেল 1, আর ই2 এইটার পপুলেশন ডেনসিটি হচ্ছে n2, ই1 লেভেলের পপুলেশন ডেনসিটি হচ্ছে n1। তো এইটাতে এখন কি কি ট্রানজিশন হইতে পারে আমরা যদি খেয়াল করি, তাহলে ই2 লেভেলের সাথে রিলেটেড ট্রানজিশন একটা হচ্ছে n2a21, এটা হচ্ছে কি ই2 লেভেল থেকে স্পন্টেনিয়াস ইমিশন এট ই1 লেভেল a21, এটা হচ্ছে কি স্পন্টেনিয়াস ইমিশনের কনস্ট্যান্ট। তাহলে এইটা একটা ইমিশন পাচ্ছি আমরা। আবার একটা স্টিমুলেটেড ইমিশন পসিবল, তো এইখানে আমরা পাবো n2 রমিউ b21। আবার এই জায়গার মধ্যে অ্যাবজর্পশন পসিবল, অ্যাবজর্পশন হবে কি n1 রমিউ b12। আবার ফার্স্ট লেভেলে যদি আসি ই1 লেভেলে, এই জায়গার মধ্যে আবার কি একটা স্পন্টেনিয়াস ইমিশন পসিবল n1a10। তো এই হচ্ছে সবগুলা ট্রানজিশন। তো এই ট্রানজিশন গুলা থেকে আমরা যদি রেট ইকুয়েশনটা লিখতে চাই, তাহলে এই ই2 এনার্জি লেভেলে রেট ইকুয়েশন ডিডিটি অফ n2, মানে কত রেটে তার পপুলেশন ইনভার্সনটা টাইমের সাথে ইনক্রিজ করতেছে, এটা যদি লিখি তাহলে ডিডিটি অফ n2 এটা সময় আমরা লিখতে পারবো কি যে আর2, আর2 হচ্ছে যে রেটে আমি পাম্পিং করতেছি, এটা যেহেতু ফাস্ট ডিকে করতেছে, সো এই রেটটাকে আমরা ধরে নিচ্ছি যে এই রেটে এই জায়গার মধ্যে পপুলেশন এই এরিয়া আসতেছে বা অ্যাটম আসতেছে। তাহলে আর2 প্লাস, তো এই জায়গায় প্লাস কতগুলো হচ্ছে মাইনাস কতগুলো, আর2 প্লাস n1 রমি বি12, এইটা দিয়ে আমরা n2 থেকে এরিয়ার পাচ্ছি। তাহলে n2 থেকে এরিয়ার আসার রেট, এটা সমান আমরা লিখতে পারবো r2 প্লাস n1 রমিউ b12 মাইনাস এই দুইটা। তাহলে ডিডিটি অফ n2 এটা সমান পাবো r2 মাইনাস n2a21 মাইনাস রমিউ b21 n2, আর প্লাস হচ্ছে রমিউ b12 n1, এক থেকে দুই আসবে, তাহলে এইটা পাচ্ছি আমরা। এখন এই b12 আর b21 যেহেতু সেম এই জায়গা থেকে পাচ্ছি, তো এই জায়গা থেকে আমরা যদি এইটা কমন নেই তাহলে ইকুয়েশনটা পাবো r2 মাইনাস n2a21 মাইনাস রমিউ b21 n2 মাইনাস n1। তো এটা হচ্ছে ফার্স্ট রেট ইকুয়েশনটা লিখলাম সেকেন্ড এনার্জি লেভেলের। সিমিলার ওয়েতে যদি আমরা ডিডিটি অফ n1 বের করি, যে ফার্স্ট এনার্জি লেভেলের পপুলেশন ইনক্রিজটা, তাহলে এই জায়গার মধ্যে ফার্স্ট এনার্জি লেভেলে আমাদের r1 আর n2a21 n2 রমিউ b21 এই তিনটা টার্ম হবে পজিটিভ, আর এই টার্মটা আর এই টার্মটা হবে নেগেটিভ। তাহলে এই রেটটা আমরা লিখতে পারবো কি r1 প্লাস, এই যে r1 প্লাস রমিউ b21 n2 মাইনাস রমিউ b12 n1 প্লাস n2a21 মাইনাস n1a10। এই জায়গা থেকে সিমিলার, এটা থেকে যদি রমিউ b21 কমন নেই তাহলে ডিডিটি অফ n1 এটা সময় আমরা পাবো r1 প্লাস রমিউ b21 n2 মাইনাস n1 প্লাস n2a21 মাইনাস n1a10। সো এই দুইটা ইকুয়েশনই হচ্ছে রেট ইকুয়েশন, লেজারের রেট ইকুয়েশন হচ্ছে এই দুইটা ইকুয়েশন। তো এখন যে প্রসেস আর1 যেটা আমরা যখন লেজার ডিজাইন করি তখন হচ্ছে আমরা কিন্তু যে এক নাম্বার এনার্জি লেভেলে কোনো পাম্পিং চাই না। তো আর1টা হচ্ছে আমাদের জন্য ডিজায়ার্ড না। তো আমরা এমন ভাবে ডিজাইন করি যাতে আর1 না থাকে, শুধুমাত্র পাম্পিংটা হয় কি আর2 তে পাম্পিং, আর2 রেটে পাম্পিং হয়, মানে হায়ার এনার্জি স্টেটে পাম্পিং হয়। এখানে পাম্পিং হইলে এটা আমাদের জন্য কি যে ডেট্রিমেন্টাল, মানে আমাদের জন্য এটা ক্ষতিকর। তো process R1 detrimental to laser action as it populates level 1 and reduces population inversion, এই জন্য R1 টাকে আমরা চাই না। So ignoring R1 and solving for steady pumping rate, তো এইটাকে যদি আমরা ইগনোর করি তারপরে এই দুইটা স্টেডি স্টেটে পাম্পিং হচ্ছে ধরে যদি এই দুইটা ইকুয়েশন সলভ করি, যে ডিডিটি অফ n1 ইকুয়ালস টু ডিডিটি অফ n2 ইকুয়ালস টু 0 স্টেডি স্টেট পাম্পিং এর জন্য, সো এই দুইটা ইকুয়েশন যদি সলভ করি তাহলে আমরা n1 এবং n2 বের করতে পারবো। তো n1 সমান তখন পাবো r2 বাই a10, আর n2 সমান হচ্ছে r2 ইনটু 1 প্লাস রমিউ b21 বাই a10 ইনটু a21 প্লাস রমিউ b21 ইনভার্স 1। তো এইটা হচ্ছে n2 পাচ্ছি আর এটা হচ্ছে n1।
এখন এই জায়গা থেকে n2 - n1 যদি বের করি, তাহলে n2 - n1 ইকুয়ালস টু আসবে r2 1 - a21 বাই a10 ডিভাইডেড বাই a21 প্লাস রো মিউ b21। এখন আমরা যেহেতু g12 আর g21 সমান ধরছি, এই জন্য এই কন্ডিশনটা আসছে। এটা যদি ডিফারেন্ট হইতো তাহলে আমরা দেখছিলাম কি n2 - g2 বাই g1 n1 এরকম আসতো। তাহলে এখন পপুলেশন ইনভার্সনের জন্য n2 মানে সেকেন্ড স্টেটে এনার্জিটা, এই পপুলেশন ডেনসিটিটা বেশি হইতে হবে। তার মানে n2 - n1 এটা গ্রেটার দেন 0 হইতে হবে ফর পপুলেশন ইনভার্সন। এখন এই টার্মটা যদি গ্রেটার দেন 0 হইতে হয়, তাহলে এই টার্মটাও গ্রেটার দেন 0 হইতে হবে। এই টার্মটা যদি গ্রেটার দেন 0 হইতে হয়, দ্যাট মিন্স এই টার্মটা তখন 1 এর চেয়ে ছোট হইতে হবে। সো a21 লেস দেন a10 ফর পপুলেশন ইনভার্সন, a21 লেস দেন a10 হইতে হবে। আবার এইটার সাথে হচ্ছে কি লাইফ টাইম হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে tau21 গ্রেটার দেন tau10 হইতে হবে। মানে হচ্ছে কি সেকেন্ড এনার্জি স্টেটটা একটা মেটাস্টেবল স্টেট হইতে হবে, যাতে লাইফ টাইমটা বেশি থাকবে। তো এই জন্য এই স্টেটটা, এই এনার্জি স্টেটটা একটা মেটাস্টেবল স্টেট হয়, মানে এইটাতে ফার্স্ট ডিকে করার পরে এইটাতে লাইফ টাইমটা বেশি থাকে। তো এইটা হচ্ছে আমাদের পপুলেশন ইনভার্সনের কন্ডিশন পাচ্ছি। তাহলে তো নরমালি হচ্ছে tau21 গ্রেটার দেন tau10। তো এটা যদি অনেক বেশি বড় হয়, তাহলে এই টার্মটা তখন অনেক বেশি ছোট হবে। তো এইটাকে আমরা, এই পুরো টার্মটাকে আমরা তখন ইকুয়ালস টু 1 দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারবো। তো এই জায়গায় যদি ইকুয়ালস টু 1 বসাই, তাহলে এই ইকুয়েশনটাকে, এই n2 - n1 এর ইকুয়েশনটাকে তাহলে আমরা এখন লিখতে পারবো কি, যে এই জায়গায় দেখো দুইটা টার্ম আছে, একটা হচ্ছে a21 আর একটা হচ্ছে রো মিউ b21। এই টার্মটা হচ্ছে স্পন্টেনিয়াস এর সাথে রিলেটেড, আর এই টার্মটা হচ্ছে স্টিমুলেটেড এর সাথে রিলেটেড। এখন থ্রেশহোল্ড কন্ডিশনের আগ পর্যন্ত বিলো থ্রেশহোল্ড নিগলেক্টিং রো মিউ, থ্রেশহোল্ড কন্ডিশনের আগে হচ্ছে পপুলেশন ইনভার্সনটা অ্যাচিভ হয় নাই। আর পপুলেশন ইনভার্সন অ্যাচিভ না হইলে আমি কোনো স্টিমুলেটেড ইমিশন পাবো না। তো যার কারণে আমরা থ্রেশহোল্ডের আগে এই টার্মটা অনেক ছোট থাকবে, এটা অনেক কম থাকবে। সো থ্রেশহোল্ডের বিলো থ্রেশহোল্ড আমরা এটাকে নিগলেক্ট করতেছি। সো বিলো থ্রেশহোল্ড নিগলেক্টিং রো মিউ, আমরা এই ইকুয়েশনটা লিখতে পারবো কি n2 - n1 r2 into 1 - a21 by a10 divided by a21। তাহলে এখন যদি থ্রেশহোল্ড কন্ডিশনে আসে, তাহলে থ্রেশহোল্ড কন্ডিশনে কি হবে, এই ডেনসিটিটা থ্রেশহোল্ড কন্ডিশনের সমান হবে nth, যেটা আমরা বের করছিলাম। তাহলে এই জায়গায় nth হইলে এই রেটটা, থ্রেশহোল্ড কন্ডিশনে যে রেট, ওইটাকে তখন আমরা বলবো থ্রেশহোল্ড পাম্পিং রেট rth। আর এটা হচ্ছে 1 - a21 by a10 ডিভাইডেড বাই a21। এখন এই টার্মটাকে আমরা 1 ধরে নিছি, অ্যাপ্রক্সিমেশন করছি এই জায়গায়, যেহেতু tau21 গ্রেটার দেন tau10। তো এটাকে যদি 1 ধরে নেই, তাহলে rth এইটার সময় আমরা পাবো কি nth ইন্টু a21। তো এই জায়গা থেকে a21 হচ্ছে কি 1 বাই tau21। তো এটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড রেট, এটা সমান হচ্ছে তাহলে nth বাই tau21। এখন যে each atom raised into level 2 requires an amount of energy E3। তো এই জায়গা থেকে দেখো যে গ্রাউন্ড লেভেল থেকে যে কোনো অ্যাটমকে যে এই E2 তে আনার জন্য আমাদের এনার্জি যেটা দরকার হয় সেটা হচ্ছে কি E3 পরিমাণ এনার্জি দিয়ে ওইটাকে পাম্পিং করতে হয়। তো এই জায়গা থেকে যদি আমরা রেটের সাথে এই এনার্জিটা মাল্টিপ্লাই করি, তাহলে পাম্পিং রেটটা বের করতে পারবো, পাম্পিং পাওয়ার পার ইউনিট ভলিউম PTH, এটা হচ্ছে পাম্পিং পাওয়ার পার ইউনিট ভলিউম। তাহলে এইটাকে আমরা এনার্জি দিয়ে মাল্টিপ্লাই করে পাম্পিং পাওয়ার PTH এটা সমান লিখতে পারবো E3 ইন্টু NTH বাই tau21। এখন NTH এর যে ইকুয়েশন বের করছিলাম আমরা, বড় ইকুয়েশনটা, এটা যদি এই জায়গায় সাবস্টিটিউট করি, তাহলে PTH সমান পাবো E3 8 pi mu naught square kth tau21 del mu n square by tau21 c square। এই জায়গায় এটা কাটা যাবে, tau21 কাটা যাবে। তো আমরা ফাইনালি এইটা পাবো PTH, যে E3 8 pi mu naught square kth del mu n square by c square। মানে এইটা হচ্ছে আমাদের পাম্পিং পাওয়ার, যে এই পরিমাণ পাওয়ার দিলে যে থ্রেশহোল্ড কন্ডিশনটা আমরা অ্যাচিভ করতে পারবো। মানে হচ্ছে কি এট দিস পয়েন্ট গেইন এক্স্যাক্টলি ইকুয়াল টু ক্যাভিটি লসেস। মানে এই পাওয়ার দিলে যে পরিমাণ, যেই রেটে পাম্পিং হবে, ওই রেটটা হবে কিসের সমান, যে যেই রেটে লস হচ্ছে আর যেই রেটে গেইন হচ্ছে, ওই দুইটা এক্স্যাক্টলি ইকুয়াল হবে এইটাতে, এই পরিমাণ পাওয়ার দিলে।
এটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড পাম্পিং পাওয়ার। এখন যখন আমরা থ্রেশহোল্ড কন্ডিশন অ্যাচিভ করব, এরপরে হচ্ছে কি রমি V21 এটা আমাদের ক্যালকুলেশনে নিয়ে আসতে হবে, কারণ থ্রেশহোল্ড অ্যাচিভ করার পরেই লেজিং শুরু হবে, আমরা স্টিমুলেটেড ইমিশনটা পাবো। আগে আমরা কি করছিলাম, এই টার্ম থেকে এটাকে নিগলেক্ট করছিলাম, এখন আর এটা নিগলেক্ট করতে পারবো না। সো রমি V21 about to increase as R2 above RTH, যখন রেটটা আর থ্রেশহোল্ডের চেয়ে বেশি হবে তখন হচ্ছে আমাদের এই টার্মটাকে হিসাবে নিয়ে আসতে হবে। তাহলে এই জায়গা থেকে আমরা NTH সমান R2 into 1 minus A21 by A10 divided by A21 ছিল আগে, এখন এইটার সাথে এটাও নিয়ে আসতে হবে। এখন এইটা ইকুয়ালস টু আমরা 1 অ্যাপ্রক্সিমেশন করছি, তাহলে এটা থেকে পাবো RTH by A21, যে NTH এটার জায়গায় লিখছি কি RTH by A21, একটু আগে দেখছি রিলেশনটা, এটা সমান পাবো R21 by A21 প্লাস র মিউ B21। তো এইটা থেকে যদি র মিউ বের করি তাহলে র মিউটা হবে A21 by B21 R2 by RTH minus 1। তো র মিউটা হচ্ছে কি যে ফোটন এনার্জি ডেনসিটি। তো এই ফোটন এনার্জি ডেনসিটির উপর ডিপেন্ড করে কি আউটপুটটা কত, যে যত বেশি ফোটন হবে, আমরা যত বেশি ফোটন পাবো আমাদের পাওয়ার আউটপুটটা তত বেশি হবে। তো এইটার সাথে ডব্লিউটা হচ্ছে প্রপোর্শনাল, ডব্লিউ দিয়ে মিন করতেছি আমরা পাওয়ার আউটপুট, এই জন্য এটাতে ডব্লিউ দিয়ে রিপ্লেস করছি। আর A21 বাই B21 এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা বলতেছি ডব্লিউ নট, একটা কনস্ট্যান্ট। আর থ্রেশহোল্ড যে রেটটা যেটা আছে পাম্পিং রেট, এটা হচ্ছে কি পাম্পিং পাওয়ারের প্রপোর্শনাল, এর জন্য R2 বাই RTH এটাকে আমরা লিখতে পারি P বাই PTH মাইনাস 1। তো এটা হচ্ছে পাওয়ার আউটপুটের ইকুয়েশনটা, যে W ইকুয়ালস টু W নট P বাই PTH মাইনাস 1। এখন এই ইকুয়েশন থেকে যদি আমরা পপুলেশন ইনভার্সন আর পাওয়ার আউটপুটের কার্ভটা ড্র করি, তো এই দিক হচ্ছে আমাদের পাম্পিং রেট, এইদিকে আমরা পাম্পিং রেটটা বাড়াচ্ছি, আর এই অ্যাক্সিসে নিছি পাওয়ার আউটপুট, আর এই অ্যাক্সিসে নিছি পপুলেশন ইনভার্সন। তাহলে দেখো ইনিশিয়ালি যখন হচ্ছে পাম্পিং রেটটা কম, এই জায়গায় আমরা পাম্পিং রেট বাড়ানোর সাথে সাথে কি হচ্ছে পপুলেশন ডেনসিটিটা বাড়তেছে। পাম্পিং রেট RTH বাড়ানোর সাথে সাথে পপুলেশন ডেনসিটি বাড়তেছে। আর লেজার আউটপুট, লেজিং আউটপুট, আউটপুট পাওয়ার কিন্তু জিরো, থ্রেশহোল্ড হচ্ছে অ্যাচিভ করার আগে আউটপুট পাওয়ার হচ্ছে জিরো, আমরা কোনো আউটপুট পাই নাই। কিন্তু যখন আমরা থ্রেশহোল্ড অ্যাচিভ করছি এরপরে পাম্পিং রেট বাড়ানোর সাথে সাথে কি হচ্ছে আমরা লেজিং আউটপুট পাচ্ছি, এটা লিনিয়ারলি বাড়তেছে। তো এটা হচ্ছে আউটপুটের সাথে পাম্পিং রেটের রিলেশন। আর পপুলেশন ইনভার্সনের সাথে যদি দেখি তাহলে হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের পপুলেশন ইনভার্সনের কার্ভ। তো এই যে পজিশনটা এটা মিন করতেছে কি থ্রেশহোল্ড পপুলেশন ইনভার্সন, মানে E2 লেভেলে এই পরিমাণ পপুলেশন ডেনসিটি যখন আমরা পাবো তখন আমরা বলবো যে তার থ্রেশহোল্ড কন্ডিশনটা অ্যাচিভ হয়েছে। তো আমরা পাম্পিং রেট বাড়ানোর সাথে সাথে দেখছি যে E2 লেভেলে পপুলেশন ডেনসিটিটা বাড়তেছে। তো বাড়তে বাড়তে একটা পাম্পিং এর জন্য যে আমরা হচ্ছে এই NTH এইটা সমান পপুলেশন অ্যাচিভ করছি, এইটাই হচ্ছে আমাদের থ্রেশহোল্ড পাম্পিং রেট। আর এই জায়গায় যে পপুলেশন ডেনসিটি এটা হচ্ছে থ্রেশহোল্ড পপুলেশন ডেনসিটি। এরপরে পাম্পিং রেট বাড়ানোর সাথে সাথে আমাদের হচ্ছে এই যে থ্রেশহোল্ড যে পপুলেশন ইনভার্সন যেটা এটা আর বাড়বে না, মানে E2 E1, এই E2 তে পপুলেশন ডেনসিটি আমরা আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু যখনই আমি থ্রেশহোল্ড কন্ডিশন অ্যাচিভ করব তখন হচ্ছে একটা স্টেডি স্টেট অবস্থা অ্যাচিভ হবে। তো এই জায়গার মধ্যে আর পপুলেশন ডেনসিটিটা বাড়বে না, রেট বাড়ানোর সাথে সাথে কি হবে লেজিং আউটপুটটা বাড়বে, মানে হচ্ছে আমি যত হাই রেটে পাম্পিং করব আমার এই জায়গায় ইমিশনটা তত হাই রেটে হবে। সো এই জায়গার মধ্যে একটা স্টেডি স্টেট অবস্থা অ্যাচিভ হবে। তার মানে থ্রেশহোল্ড রেটের পরে তার পপুলেশন ইনভার্সন মানে পপুলেশন ডেনসিটিটা ফিক্সড হয়ে যায় থ্রেশহোল্ড কন্ডিশনে, কিন্তু লেজার আউটপুটটা বাড়তে থাকে। তো এই হচ্ছে কি তার লেজিং এর কার্ভটা, দুইটা ইম্পর্টেন্ট কার্ভ, একটা হচ্ছে আউটপুট পাওয়ারের সাথে পাম্পিং রেটের, আর একটা হচ্ছে পপুলেশন ইনভার্সনের সাথে পাম্পিং রেটের কার্ভ। এটা বুঝতে পারছো কিনা দেখো। এটা থেকে কোনো কোয়েশ্চেন আছে কারো? কি আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে, একজন তাইলে শুনতেছি।
স্লাইড দেখা যায়? জি স্যার। এখন আমরা হচ্ছে লেজার মোডস দেখব। যে কোনো একটা ক্যাভিটি ফর্ম করলে ক্যাভিটির মধ্যে কিছু পার্টিকুলার মোড ক্রিয়েট হয়। সো এই মোড হচ্ছে দুই রকমের আছে, একটা হচ্ছে এক্সিয়াল অর লঙ্গিটিউডিনাল মোড, আর একটা হচ্ছে ট্রান্সভার্স মোড। তো আমরা গ্যাস লেজার পড়ার ক্ষেত্রে যে বলছিলাম যে একটা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয়, ওইটা থেকে আমরা মোড ইকুয়েশন পাচ্ছিলাম। তো ওই জায়গার মধ্যে যে মোডটা ছিল ওইটা হচ্ছে এক্সিয়াল অর লঙ্গিটিউডিনাল মোড। The two mirrors of the laser form a resonant cavity and standing wave patterns are set up. যে দুইটা যদি আমরা রিফ্লেক্টিং মিরর দেই তাহলে এই জায়গার মধ্যে কি একটা ফ্যাব্রি প্যারট রেজোনেটর ক্রিয়েট হয়। সো এই জায়গায় একটা রেজোনেন্ট ক্যাভিটি ক্রিয়েট হয়। ক্যাভিটি দিয়ে বোঝানো হচ্ছে যে এইটা থেকে লাইট বের হইতে পারে না, যে দুই দিকেই লাইটটা হচ্ছে কনফাইন্ড, তো এটাকে বলা হচ্ছে ক্যাভিটি। তো এই জায়গায় একটা রেজোনেন্ট ক্যাভিটি ক্রিয়েট হইছে, যার ফলে একটা স্ট্যান্ডিং ওয়েভ প্যাটার্নস সেট আপ হয়। The standing waves satisfy the condition, এটা আমরা জানি যে m lambda by 2n equals to l। এই জায়গায় lambda m by n এটা হচ্ছে কি মিডিয়ামে ওয়েভলেন্থ মিন করতেছে, n হচ্ছে তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, এটাকে বলা হয় মোড ইকুয়েশন। তো m এর যে পার্টিকুলার ভ্যালুর জন্য এই কন্ডিশন, l হচ্ছে কি এই ক্যাভিটি লেন্থটা, এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ওইটাকে আমরা বলবো এক একটা মোড। So each value of m satisfying this mode equation defines an axial or longitudinal mode of the cavity. তো এই জায়গায় যে মোডটা পাবো আমরা এটাকে বলা হয় axial mode or longitudinal mode। মানে এই জায়গায় দেখো প্রপাগেশনটা হচ্ছে একদম অ্যাক্সিস বরাবর, অ্যাক্সিসটা যদি এইদিকে হচ্ছে x অ্যাক্সিস, তো এই ক্ষেত্রে আমরা যে প্রপাগেশনটা ধরতেছি যে লাইট যখন এই পাশ থেকে এই পাশে ট্রাভেল করতেছে তখন অ্যাক্সিস বরাবর ট্রাভেল করতেছে, আবার যখন রিফ্লেক্ট হয়ে এই পাশে আসতেছে এইটাতেও অ্যাক্সিস বরাবর রিফ্লেক্ট হয়ে আসতেছে। এই জায়গায় যেহেতু ফ্ল্যাট মিরর ইউজ করছি, তো শুধুমাত্র অন অ্যাক্সিস প্রপাগেশন হচ্ছে, যে অ্যাক্সিস বরাবর প্রপাগেশন হচ্ছে, এই জন্য যে মোডটা পাই আমরা এটাকে বলা হয় axial or longitudinal mode of the cavity. So axial modes are formed by plane waves traveling axially along the laser cavity. এটা বুঝলাম। তো এই axial মোডের কারণে আমরা এই যে গ্যাস লেজারে দেখছিলাম এই যে এই কন্ডিশনটা, যে এই জায়গার মধ্যে আমরা যে মোডগুলা দেখাচ্ছি এটা ছিল তার এইগুলা আসলে লঙ্গিটিউডিনাল বা এক্সিয়াল মোড দেখানো হয়েছে, শুধুমাত্র যে এই ক্যাভিটির কারণে অ্যাক্সিস বরাবর কিছু পার্টিকুলার যে মোড পাবো আমরা ওই মোডগুলাতে হচ্ছে তার হাই ইন্টেন্সিটি পাবো। তো এটা হচ্ছে এক্সিয়াল মোড বা লঙ্গিটিউডিনাল মোড। এখন সেকেন্ড যে কেসটা সেটা হচ্ছে ট্রান্সভার্স মোড। ট্রান্সভার্স মোড কোনটা, এই জায়গার মধ্যে আমরা হচ্ছে ধরে নিছি যে আমাদের মিরর গুলো হচ্ছে আইডিয়াল, মানে একদম ফ্ল্যাট মিরর আমরা ধরে নিছি, কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে কি ফর এনি রিয়েল লেজার ক্যাভিটি there will be waves traveling just off axis that are able to replicate themselves after covering a closed path। কিন্তু রিয়েল লেজার ক্যাভিটিতে একদম ফ্ল্যাট মিরর নেওয়া হয় না, কারণ হচ্ছে আমরা বলছিলাম কি অ্যালাইনমেন্টের প্রবলেম হয়, পারফেক্টলি অ্যালাইন করা যায় না। তো একদম যদি ফ্ল্যাট মিরর না হয় তাহলে যে অন অ্যাক্সিস প্রপাগেশনটা সব সময় হবে না। একদম ফ্ল্যাট মিরর আমরা বলছি এইদিকে অ্যাক্সিস বরাবর আসবে, এখানে রিফ্লেক্ট হয়ে আবার অ্যাক্সিস বরাবর চলে আসবে। তো আমরা অফ অ্যাক্সিস কোনো প্রপাগেশন পাবো না, যে এইটা হচ্ছে আমাদের এক্সিয়াল ডিরেকশন। আর এই ওয়াই জেড প্লেন এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয় তাহলে এই জায়গার মধ্যে আমরা যে একটা প্লেন পাবো ওইটা হবে আমাদের ট্রান্সভার্স প্লেন ওয়াই জেড প্লেন। সো এই ওয়েভের কোনো কম্পোনেন্ট ওয়াই জেড প্লেনে নাই, তো এই ক্ষেত্রে ট্রান্সভার্স মোড পাওয়া যাবে না। কিন্তু রিয়েল ক্যাভিটিতে হচ্ছে কি যে একদম প্লেন মিরর থাকে না, কনকেভ মিরর ইউজ করা হয়। এখন যদি রিফ্লেকশন হয় তাহলে দেখো এই পাশ থেকে যখন লাইট আসবে এই জায়গা থেকে আসলো, তো এই জায়গা থেকে যখন রিফ্লেকশন হবে তখন হচ্ছে সে এক্স্যাক্টলি আবার এইদিকে আসবে না, তখন এই ডিরেকশনে আসলো। তো এইখানে রিফ্লেক্ট হওয়ার পরে আবার এই ডিরেকশনে আসলো, এই জায়গায় রিফ্লেক্ট হওয়ার পরে আবার এই ডিরেকশনে আসলো। তো এই জায়গায় আসার পরে তার একটা কমপ্লিট ট্রিপ সম্পন্ন হয়েছে, এরপর থেকে সে আবার আগেরটাকে রেপ্লিকেট করবে। তো এই ক্ষেত্রে দেখো এই এই দুইটা প্রপাগেশন হচ্ছে অন অ্যাক্সিস, একদম অ্যাক্সিস বরাবর, কিন্তু এই দুইটা প্রপাগেশনের কিন্তু অ্যাক্সিস বরাবর তার একটা কম্পোনেন্ট আছে, আবার ট্রান্সভার্স ডিরেকশনও একটা কম্পোনেন্ট আছে। সো এইটাই বুঝাইছে যে ফর এনি রিয়েল লেজার ক্যাভিটি দেয়ার উইল বি ওয়েভস
ট্রাভেলিং জাস্ট অফ অ্যাক্সিস, যে অফ অ্যাক্সিসে ট্রাভেলিং পাবো আমরা, that are able to replicate themselves after covering a closed path. So একটা পার্টিকুলার ট্রাভেলিং এর পরে ওই পাথটা আমরা আবার রেপ্লিকেট করতে পারবো। সো দিস উইল অলসো গিভ রাইজ টু রেজোনেট মোডস। সো এই ট্রাভেলিং এর কারণে, অফ অ্যাক্সিস ট্রাভেলিং এর কারণেও আমরা রেজোনেট মোড পাবো। তো এই ক্ষেত্রে যে রেজোনেট মোড পাবো ওইগুলোকে বলা হয় ট্রান্সভার্স মোড, as they have components of their electromagnetic fields which are transverse to the direction. তাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের একটা কম্পোনেন্ট যেহেতু যে অ্যাক্সিস ডিরেকশনে ট্রান্সভার্সে আছে, মানে ওয়াইজেড প্লেনে আছে টু দ্য ডিরেকশন অফ প্রপাগেশন, সো দে আর টার্মড এজ ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক মোড অর টিইএম মোডস। তো এই ক্ষেত্রে যে মোডগুলা পাবো আমরা ওইগুলাকে বলা হয় ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক মোডস অর টিইএম মোডস। তো এই ক্ষেত্রে দেখো, the ray in the figure traverses the tube length almost 4 times before it completes a true round trip, whereas the total round trip path was 2L in the case of flat mirror। যে এই ক্ষেত্রে দেখো, ফ্ল্যাট মিররের ক্ষেত্রে রাউন্ড ট্রিপ হিসাব যখন আমরা করছিলাম, রাউন্ড ট্রিপ গেইন, তখন হচ্ছে শুধুমাত্র দুইটা ট্রাভেলিং পাচ্ছি, যে এই পাশ থেকে যখন এই পাশে গেছে তারপর আবার যখন এই পাশে ফিরে আসছে তখনই রাউন্ড ট্রিপটা কমপ্লিট হয়েছে, যে 2L রাউন্ড ট্রিপ লেন্থ। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে আমাদের রাউন্ড ট্রিপটা কত হচ্ছে, 4 টাইমস ট্রাভেল করা লাগতেছে দুইটা মিররের মধ্যে। 1 2, যে এটা হচ্ছে 1, এটা যদি 1 ধরি, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4। 4 টাইমস ট্রাভেলের পরে আমরা এটাকে রেপ্লিকেট করতে পারতেছি। তাহলে মোডকে আমরা কিভাবে ডিফাইন করব, এটা যদি বলি যে এ মোড ইজ এ সার্টেন ফিল্ড প্যাটার্ন। মোড দিয়ে আসলে আমরা বুঝাই কি একটা ফিল্ড প্যাটার্ন, যে ফিল্ড ডিস্ট্রিবিউশন, যে এ মোড ইজ এ সার্টেন ফিল্ড প্যাটার্ন এট এ রিফ্লেক্টর that can propagate to the other reflector and back again and return the same field pattern। মানে মোড বলতে বোঝানো হচ্ছে কি, যে এই মিরর থেকে যদি একটা ফিল্ড প্যাটার্ন জেনারেট হয়, যে ফিল্ড প্যাটার্নটা আরেকটা মিররে যাওয়ার পরে আবার যখন ব্যাক করবে, ব্যাক করার পরে এই জায়গায় যেরকম প্যাটার্ন ছিল ওই রকম প্যাটার্নই আমি আবার পাবো, যে রিটার্ন দ্য সেম ফিল্ড প্যাটার্ন। তাহলে ওই মোড, ওই যে ফিল্ড প্যাটার্নকে বলা হয় একটা মোড। তাহলে মোডটা হচ্ছে কি, এ সার্টেন ফিল্ড প্যাটার্ন এট এ রিফ্লেক্টর that can propagate to the other reflector and back again and return to the same field pattern। তো এই ক্ষেত্রে দেখো ওয়েভ ফ্রন্ট গুলা যদি দেখি, the figure shows how a wave front of a particular mode starts parallel to the surface of one of the mirrors। যে এই জায়গা থেকে যদি ধরি আমরা, এই জায়গায় ওয়েভ ফ্রন্টটা ছিল এরকম, তো এটা যখন ট্রাভেলিং শুরু করে, যে আফটার ওয়ান রাউন্ড ট্রিপ ইট রেপ্লিকেটস ইটসেলফ, এটা যখন ট্রাভেলিং শুরু করে তখন ওয়েভ ফ্রন্টটা চেঞ্জ হয়। ওয়েভ ফ্রন্টটা চেঞ্জ হয়, এই জায়গায় দেখো এক্স্যাক্টলি প্যারালাল, তারপর এই জায়গায় যখন আসছে এই মিররের প্যারালাল হয়ে গেছে। আবার যখন সে ট্রাভেলিং ব্যাক করে এই মিররে আসে তখন হচ্ছে তার আগের যে ওয়েভ ফ্রন্টটা ছিল ওইটাই রেপ্লিকেট করে। The wavefront curvature changes as the radiation propagates in the cavity and it is parallel to the mirror surface at the end mirrors। তো এই জায়গায় যেহেতু রেপ্লিকেশন হচ্ছে, যার ফলে আমরা মোড পাই, মানে একটা সার্টেন ফিল্ড প্যাটার্নের রেপ্লিকেশন পাই। তো এই মোডগুলা, যে এই যে দেখো এগুলো হচ্ছে একটা ফিল্ড প্যাটার্ন বোঝানো হচ্ছে, এটা একটা ফিল্ড প্যাটার্ন, এটা একটা ফিল্ড প্যাটার্ন। তো এগুলোর নামকরণ কিভাবে করা হয়, যে ইচ অ্যালাউড মোড corresponds to a distinct spatial field distribution at a reflector। যে এক একটা মোড হচ্ছে এক একটা ফিল্ড ডিস্ট্রিবিউশনকে রিপ্রেজেন্ট করে। দিস মডাল ফিল্ড প্যাটার্নস, এইগুলো হচ্ছে টিইএম মোডস গুলো দেখানো হচ্ছে, মানে হচ্ছে কি এই অ্যাক্সিসের, এই যে অ্যাক্সিসটা আছে এই অ্যাক্সিসের সাথে এই প্লেনে যদি আমরা, এই প্লেনের মধ্যে যদি আমরা ফিল্ড ডিস্ট্রিবিউশনটা দেখি, তাহলে এই ফিল্ড প্যাটার্নটা যে এরকম, যে এই ফিল্ড প্যাটার্নটা এইদিকে যখন প্রপাগেশন হবে, তো এই ফিল্ড প্যাটার্নটা এইদিকে যখন যাবে, যাওয়ার পরে যখন আবার এই জায়গায় আসবে তখন আমরা সেম ফিল্ড প্যাটার্নটা রেপ্লিকেশন পাবো, তখন আমরা ওই ফিল্ড প্যাটার্নকে একটা মোড বলবো। তো এইটাই বোঝানো হচ্ছে। So these modal field patterns at a reflector can be described by 3 integers। তো এটার নামকরণ কিভাবে করা হয়, যে তিনটা ইন্টিজার p q m and designated by TEM PQM। তো এই ক্ষেত্রে TEM PQM এইভাবে মোডগুলোকে নাম দেয়া হয়। তো এই PQM এটা কি মিন করে, the integers PQ represent the number of nodes in the field distribution along the transverse direction y and z to the cavity axis x, put differently across the beam cross section।
মানে এক্স অ্যাক্সিস এর, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস এর ক্রস সেকশনাল ডিরেকশন যে ওয়াই এবং জেড, এই ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস বরাবর যে কতগুলা নোড আছে এই ফিল্ডের মধ্যে, নোড মিন্স জিরো কতগুলা আছে, যে কতগুলা নোড আছে এই ফিল্ড ডিস্ট্রিবিউশনে, ওইটা দিয়ে পি এবং কিউ কে রিপ্রেজেন্ট করা হয়। পি হচ্ছে কি এক্স ওয়াই অ্যাক্সিসে কতগুলা নোড আছে, আর কিউ হচ্ছে জেড অ্যাক্সিসে কতগুলা নোড আছে। আর এম যেটা আমরা বলছি কি এই জায়গায় হচ্ছে টিইএম পি কিউ এম, তাহলে পি কিউ বুঝলাম। আর এম হচ্ছে কি the number of nodes along the cavity axis, যে cavity axis বরাবর কতগুলা নোড আছে। তো এই এমটাই হচ্ছে cavity axis বরাবর যেই রেজোনেন্টটা, ওইটাকে আমরা বলছিলাম কি লঙ্গিটিউডিনাল মোড নাম্বার। তো এই এমটাই হচ্ছে লঙ্গিটিউডিনাল মোড নাম্বার। এটা যেহেতু আলাদাভাবে ডিফাইন করা হয়েছে, এই জন্য আমরা এই এই জায়গায় টিইএম এর নামের ক্ষেত্রে এই এমটাকে নেগলেক্ট করতে পারি। ইচ ট্রান্সভার্স মোড with a given PQ has a set of longitudinal modes m values, but usually m is very large and is not written. মানে এখানে বলছে কি প্রত্যেকটা ট্রান্সভার্স মোডের সাথে রিলেটেড m মোড আছে, লঙ্গিটিউডিনাল মোড আছে। আর এই লঙ্গিটিউডিনাল মোডটা যেহেতু অনেক বড় হয়, m প্রত্যেকটার সাথেই আছে, এই জন্য আমরা এটাকে টিইএম এর ক্ষেত্রে সাধারণত লেখা হয় না। তো এই ক্ষেত্রে দেখো নামকরণটা যদি পি কিউ থেকে বলি আমরা, তাহলে এইটার ক্ষেত্রে এই মোডের ক্ষেত্রে দেখো যে আমরা যদি এটা, এগুলো হচ্ছে ক্রস সেকশনাল প্লেন। এখন এই প্লেনের ক্ষেত্রে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। মানে এই ডিরেকশনে আমরা যে নোডগুলা পাবো ওইটা মিন করবে পি, আর এই ডিরেকশনে যেটা পাবো ওইটা হবে কিউ। তাহলে এই ক্ষেত্রে দেখো এইটার ক্ষেত্রে কোনো নোড নাই, মানে মাঝখানে কোনো জিরো নাই ফিল্ড প্যাটার্নের মধ্যে, সব হচ্ছে সেম এই ডিরেকশনে। আবার এই ডিরেকশনও সব সেম, এই জন্য এই মোডটাকে নাম দেওয়া হয়েছে টিইএম 00, যে পিও জিরো কিউও জিরো, কোনো নোড নাই। এটা দেখলেই বোঝা যাবে ফিল্ড প্যাটার্নটা। তো এটা হচ্ছে টিইএম 00 মোড। আর এইটার ক্ষেত্রে দেখো আমরা যখন এই অ্যাক্সিসে প্রপাগেট করব, এই অ্যাক্সিসে যখন দেখবো তখন মাঝখানে একটা নোড পাচ্ছি, যে এই ক্ষেত্রে দেখো এই যে এই জায়গাটাতে একটা নোড পাচ্ছি, কিন্তু যখন আমরা এইদিকে প্রপাগেশন দেখবো তখন কিন্তু কোনো নোড নাই। এই জন্য এই ক্ষেত্রে পি হচ্ছে 1, কিউ হচ্ছে 0। তো এই মোডটাকে নাম দেওয়া হয় কি টিইএম 10। এই যে অ্যারো সিম্বল দিয়ে দেখো বোঝানো হচ্ছে কি এইদিকে হচ্ছে উপরের দিকে ডিরেকশন, এখানে হচ্ছে নিচের দিকে। মানে এই মোডের যদি ওয়েভ প্যাটার্নটা দেখি, তো ওয়েভ প্যাটার্নটা হবে কি এই জায়গার মধ্যে আমরা ম্যাক্সিমাম পাবো, এই জায়গার মধ্যে মিনিমাম পাবো, এরকম। যে সাধারণত এটাকে রেড ব্লু কালার দিয়ে দেখানো হয়। তো টিইএম 00 এটা হচ্ছে হয় টোটালি রেড থাকে, মানে হয় টোটালি পজিটিভ অর টোটালি নেগেটিভ থাকে। আর এই মোডের ক্ষেত্রে দেখা যায় এই পোর্শনটা হচ্ছে রেড, এইটা হচ্ছে ব্লু, আর এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে রেড, এরকম আর কি। তো মাঝখানে একটা নোড আছে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে টিইএম 10। সিমিলারলি এইটাতে দেখো ওয়াই অ্যাক্সিসে কোনো নোড নাই, কিন্তু জেড অ্যাক্সিসে একটা নোড আছে। তো এটা হচ্ছে টিইএম 01। আর এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিসেও একটা নোড আছে, ওয়াই অ্যাক্সিসেও একটা নোড আছে। তো এই মোডটাকে বলা হয় টিইএম 11। তো এইভাবে আর কি যে ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক মোডস যেগুলা, ওইগুলাকে এইভাবে মানে নামকরণ করা হয়, কি রিপ্রেজেন্ট করা হয়। সাধারণত টিএম 00 যেটা, এটাতে হচ্ছে ফান্ডামেন্টাল মোড বলা হয় অনেক ক্ষেত্রে। ট্রান্সভার্স মোড ডিপেন্ডস অন দ্য অপটিক্যাল ক্যাভিটি ডাইমেনশন, যে আমি কোন মোডটা পাবো ওইটা ডিপেন্ড করে কিসের উপরে, ক্যাভিটি ডাইমেনশনের উপরে। দ্য গ্রেটার দ্য ট্রান্সভার্স সাইজ দ্য মোর অফ দিস অফ এক্সিস মোডস ক্যান এক্সিস্ট। যে যদি টিউবের সাইজটা, যে এই টিউবের ডায়ামিটারটা অনেক বেশি বড় হয়, তাহলে এক্সিয়াল ডিরেকশনটা যে ওয়াইজেড প্লেনে এরিয়াটা বেশি পাবো আমি, তখন হচ্ছে যে অনেকগুলা মোড পাবো। এই এরিয়াটা যত বেশি হবে তত বেশি নাম্বার অফ মোডস পাবো। আর এই এরিয়াটা যত কম হবে ট্রান্সভার্স মোড তত কম পাবো আমরা। The lowest order mode TEM00 has an intensity distribution that is radially symmetric. এই TEM00 এই মোডটা হচ্ছে কি রেডিয়ালি সিমেট্রিক, যে সব দিকে তার ইন্টেন্সিটি হচ্ছে সমান, আর এই ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে গসিয়ান প্যাটার্নের। এই জন্য TEM00 এটাই হচ্ছে সবচেয়ে লেজিং এর ক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ। It also has the lowest divergence angle, এটা ডাইভারজেন্স অ্যাঙ্গেলও কম। তো এই জন্য TEM00 টা হচ্ছে আমাদের লেজিং এর জন্য ডিজায়ারেবল। তো লেজার ডিজাইনের ক্ষেত্রে
এই TEM00 এই মোডটা যাতে থাকে আর বাকি মোডগুলো যাতে সাপ্রেসড হয়ে যায়, এইটা সাধারণত যে এইভাবেই সাধারণত ডিজাইন করা হয়। Such lasers usually require যে restrictions in the transfer size of the cavity, যে যদি আমরা লেজিং এ এই টিউবের সাইজটাকে এইভাবে কন্ট্রোল করতে পারি যে হায়ার অর্ডার মোডগুলো সব সাপ্রেস হয়ে যাবে, শুধুমাত্র ফান্ডামেন্টাল মোড TEM00টাই থাকবে, তখন ওইটাই আমাদের জন্য সবচেয়ে অ্যাডভান্টেজিয়াস হবে। দেখো এই জিনিসগুলো বুঝতে পারছো কিনা, কার কোনো কোয়েশ্চন থাকলে এখন জিজ্ঞেস করতে পারো।